ডান। স্যার। ওকে, গুড। এরপরে যদি বলি, কিছু ওয়ার্ডের সাথে প্রিপোজিশনের কিছু ব্যাপার থাকে। আমরা সাধারণত তো বাই বসালাম, কিন্তু তাও ক্ষেত্র বিশেষ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ডিফারেন্ট প্রিপোজিশন সহকারে বসে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন স্যাটিসফাইড, এই স্যাটিসফাইড এর পরে উইথ বসে, প্লিজড এর পরে উইথ বসে, ডিসগাস্টেড এর পরে উইথ বসে, বদার্ড এর পরে উইথ বসে, অ্যানয়েড এর পরে উইথ বসে, সিজড এর পরে উইথ বসে। এই যে সকল প্রিপোজিশনের পরে সবসময় উইথ বসে থাকে। সিমিলারলি সারপ্রাইজড অ্যাট, ওয়ান্ডার অ্যাট, মার্ভেলড অ্যাট, অ্যালার্মড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, শকড অ্যাট, ডিসঅ্যাপয়েন্টেড এর পরে সবসময় অ্যাট বসে। ইন, কন্টেইনড ইন, এমবয়েডেড ইন, ইন্টারেস্টেড ইন, এই জাতীয় শব্দের পরে সবসময় ইন বসে। এদের পরে সবসময় ইন বসে। নোন টু, নোন এর পরে সবসময় টু বসে। এবং অ্যাবাউট, সেটা সবসময় বসে ওয়ারিড এর সাথে। তাহলে ওয়ারিড অ্যাবাউট যখন বলা হচ্ছে উইথ হচ্ছে স্যাটিসফাইড, প্লিজ, ডিসগাস্টেড, বদার্ড, অ্যানয়েড, সিজড। এবং সারপ্রাইজড, ওয়ান্ডার্ড, অ্যাস্টনিশড, অ্যামেজড, অ্যালার্মড, মার্ভেলড, শকড, ডিসঅ্যাপয়েন্টেড, এই জাতীয় শব্দের পরে সবসময় অ্যাড বসে। তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শব্দ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। ওটা পাইছেন? ইয়ে স্যার ওকে। ওকে, ডান। তাহলে এরপরে যদি আমরা বলি, আরো কিছু শব্দ আছে, আরো কিছু জায়গা আছে যে জায়গাটা আপনার জানা প্রয়োজন। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, কোন শব্দগুলো আসেন তো দেখি। রিফ্লেক্সিভ প্রোনাউন আপনি বলতে পারেন মাই সেলফ, ইয়োর সেলফ, himself, herself, themselves, themselves, এই জাতীয় শব্দগুলো বা রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কোন একটা সেন্টেন্সে থাকে, তাহলে তাদের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করার প্রয়োজন নাই। কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন এই কথাগুলো কিন্তু এমনিতেই পেঁচানো। যখন আপনি বলছেন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এই জাতীয় কথাগুলো কিন্তু এমনিতেই পেঁচানো, ইতোমধ্যেই পেঁচানো। যখন আপনি বলছেন হি কিলড হিমসেলফ, দে কিলড দেমসেলফ, হি কিলড, কি বলে যে আই কিলড মাই সেলফ, আই ওয়ান্ট টু কিল মাই সেলফ, অর্থাৎ এই কথাগুলোকে আমি নিজেকে হত্যা করতে চাই বা সে আত্মহত্যা করলো, এই কথাগুলো কিন্তু এমনিতেই পেঁচানো, এদেরকে আর পেঁচানোর প্রয়োজন হয় না। তার মানে এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে, তাহলে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করে পেঁচানোর প্রয়োজন হয় না। এবং তাদের ক্ষেত্রে যে ব্যাপারটি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, সেই বিষয়টা হয়ে যাচ্ছে কি, হিমসেলফ, হারসেলফ, এদের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন না হয়ে শুধু কি কি যুক্ত হয়েছে দেখেন তো, অক্সিলারি ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শুধু এই দুটো জিনিস যুক্ত হয়েছে। খেয়াল করছেন? শুধু অক্সিলারি ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং অক্সিলারি ভার্ব দেখেন তো টেকনিক মিলে যাচ্ছে কিনা, আমরা যা পড়েছি টেকনিক কি মিলে যাচ্ছে দেখেন তো। কোন টেন্স? মানে পাস্ট টেন্সের ওয়াজ আসছে। হ্যাঁ, পাস্ট টেন্সের ওয়াজ আসবে। জিনিসটা কি মিলছে? স্যার গুড। তাহলে এটা লিখে ফেলবেন যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটিকে পেসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন হবে না, যে যার অবস্থানে থাকবে। হি কিলড হিমসেলফ, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ,
তাহলে হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, মাইসেলফ এই জাতীয় কথাগুলো কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে লিখে ফেলেন। এই যে ডান। আচ্ছা, আগেরটা শেষ হয়নি, আমি করে দিচ্ছি আগেরটা। আগে এটা এটা লিখে নেন, তারপর আমি আগেরটা আবার দিচ্ছি। ডান। ওকে, গুড। বাকি সবাই আরো দু একজন বলেন তো। ওকে, গুড। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে তাদের সাবজেক্ট অবজেক্টের আর পরিবর্তন করার প্রয়োজন হয় না। আগেরটা যে লিখেন নাই সে একটু লিখে ফেলেন। হ্যাঁ, আগেরটা যে লিখেন নাই সে একটু লিখে ফেলেন। যখন বলা হচ্ছে স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, অ্যানয়েড উইথ, সিজড উইথ এই জাতীয় শব্দগুলো একটু লিখে ফেলবেন। ওকে, ডান। এর পরের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে কি বাক্যে ক্রিয়ার। এটা আলাদা করে লেখার প্রয়োজন নাই, এটা শুধু জেনে রাখলেই হবে। সেক্ষেত্রে আনছেন, আচ্ছা এর পরের ক্লাস আমার দিন। হ্যাঁ, তাহলে যখন বলা হচ্ছে যে বাক্যে ক্রিয়ার কর্তা যদি না দেয়া থাকে, কোন একটা বাক্যে সেন্টেন্সে যদি কোন একটা ক্রিয়ার কর্তা না দেয়া থাকে সেই জায়গায় একটা সুবিধাজনক কর্তা আপনার বসাতে হবে। সেক্ষেত্রে যদি দেখেন যে যখন বলা হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যদিও এটা পেসিভে আছে। এখন পেসিভ থেকে অ্যাক্টিভ যদি করতে হয়, এখানে বলা হচ্ছে যখন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবীতে ইংরেজিতে কথা বলা হয়, তাহলে ইংরেজিতে কারা কথা বলে? মানুষই তো কথা বলে, তাই না? তো এখন আপনি হিউম্যান বলতে পারেন, ম্যান বলতে পারেন, পিপল বলতে পারেন, যাই বলতে পারেন না কেন একটা সুবিধাজনক কর্তা আপনি দিতে পারেন। এটা কোনো ভুলের কিছু না। আপনি যদি বলেন যে স্যার এখানে তো পিপল নাই, এখানে আসলো কোত্থেকে, অর্থাৎ বাক্যে ক্রিয়ার সাবজেক্ট যদি না দেয়া থাকে, মানে বাক্যে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট না দেয়া থাকে, আপনি আপনার সুবিধাজনক একটা কর্তা ধরে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে বাক্যে ক্রিয়ার ধরেন সাবজেক্ট দেয়া আছে, বাক্যে ক্রিয়ার সাবজেক্ট দেয়া আছে, সেই ক্ষেত্রে আপনার মানে কি বলে যে সাবজেক্ট দেয়া নাই, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টটা ধরবেন আপনার মনের মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে স্যার কখন আমি কোন শব্দটা ধরবো সাবজেক্ট হিসেবে। সেক্ষেত্রে আমি যদি বলি আপনার এটা নিয়ে আপনার টেনশন করার কোনোই প্রয়োজন নাই, এটা পরীক্ষার হলের মধ্যে প্রশ্নকর্তা নিজেই করে দিবে। সো টেনশন না নিয়ে ওই যে পরীক্ষার্থী মানে থাকে না যে রিলেট করে যে অপশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেই অপশনটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এখানে যদি পিপল বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু কি এখানে ওম্যান বলবে নাকি পুরো পৃথিবীর মানুষ বলবে? পিপল বলবে, তাই না? হিউম্যান বলতে পারে। তারপরে কি আপনি যে কোনো মানে একটা এমন একটা এন্টিটি বোঝাবে যেটা কিনা মানুষদেরকে বোঝাবে, তাই না? তো সেই ক্ষেত্রে সাবজেক্ট না থাকলে একটা সাবজেক্ট সুবিধাজনক সাবজেক্ট আপনি বসাতে পারেন, এটা কোনো ভুল না। এবার আসেন যে জিনিসটা আমাদের ইসমাইল বলছিলেন যে স্যার কিছু কিছু সেন্টেন্স তো আছে যেটা আমাদের করার প্রয়োজন মানে থাকে না যে অনেক সময় আমাদের ঝামেলা হয়ে যায় যখন আমরা ইয়ে করি,
যখন আমরা রিটেনে করি সেক্ষেত্রে এরকম একটা জায়গা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার ফলো করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য, তাই না? তাহলে প্রশ্নবোধক বাক্য যখন একটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আপনি হু থাকলে প্রশ্নবোধক বাক্য যখন আপনি বলছেন এটার সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে যায় বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হু থাকলে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে হু থাকলে বাই হুম বসে যায়, এরপরে হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, সেক্ষেত্রে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব হ্যাজ প্লাস দ্য গ্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন ব্রোকেন। এবং সিমিলারলি যদি হুম থাকে একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাহলে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে হুম এবং হু এর যে স্ট্রাকচার। এবং একটা একটা জিনিস আমরা লিখে ফেলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ ভয়েসটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয়ে থাকে। আমরা যদি এটা একটু লিখে ফেলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর পেসিভ ভয়েসটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সেই হয়ে থাকে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্টের পূর্বে ভার্ব বসে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট এর পূর্বে ভার্ব বসে। এর পূর্বে ভার্ব বসে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট পরে ভার্ব বসে। আগে সাবজেক্ট এবং পরে ভার্ব বসে। তাই তো? এই হচ্ছে জায়গাটা। তাহলে এটা একটু লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। লেখা হয়েছে? স্যার স্যার আমার তো হয়েছে, এখন সবার হয়েছে কিনা। আচ্ছা, বাকি সবাই একটু কমেন্ট করবেন। হয়ে যাওয়ার তো কথা এতক্ষণে। তাহলে এই জায়গাটাও লিখে ফেলেন। যখন আপনি বলছেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু আছে, হু থাকলে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং যখন আপনি বলছেন হু থাকলে হুম হয়, তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন স্ট্রাকচারটা। Oppo A16, আপনার নামটা তো সুন্দর, Oppo A16। Oppo A16 কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আপনার নাম আসলেই Oppo A16? সর্বনাশ। না স্যার, ওখানে যারা হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে এটা সেটিং করে দিছে, তারা এইটা করে দিছে। আচ্ছা আচ্ছা আমার নাম এশা শিকদার। আচ্ছা, কি শিকদার? এশা। ও, এশা শিকদার। আচ্ছা, ঠিক আছে, ভালো। তো কিছু বলতেন স্যার? ভালো আছেন না এশা? জি স্যার। স্যার এই স্ট্রাকচারটা মানে এখানে আমার ঝামেলা আছে। আচ্ছা, বলেন মানে ঝামেলাটা। ওইগুলা ঝামেলা থাকলো, এখানে বেশি ঝামেলা। এইটা যদি আরেকবার একটু বলতেন। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত কি হু থাকতে পারে। জি স্যার। হু যদি সাবজেক্ট যুক্ত কোশ্চেন হয়, থাকবে। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এই হু যুক্ত সেন্টেন্সে আপনি বাই হুম বসাবেন, বাই হুম। এবং এরপরে কি অক্সিলারি ভার্ব বসবে।
ইন্টারোগেটিভ জি সেন্টেন্স, আপনি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে তো আগে ভার্ব বসবে, তাই না? তো বাই জি হুম এরপরে হ্যাজ অক্সিলারি ভার্ব, এবং তারপরে স্ট্রাকচারে কি বলা হচ্ছে? সাবজেক্ট। সাবজেক্ট বললো দ্য গ্লাস, তাই তো? এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? বিন ব্রোকেন। এবং অতিরিক্ত কথা হিসেবে কি ছিল? অতিরিক্ত কথা হিসেবে এই সেন্টেন্সে কি আছে দেখেন তো, আমাদের টেকনিকও কিন্তু মিলে যায়। বলেন এখানে অতিরিক্ত বাই কথা হোম। হিসেবে। বিন। বিন অতিরিক্ত কথা। টেন্স মার্কার, টেন্স মার্কার কথাটা বিন না, এটাই তো অতিরিক্ত কথা হিসেবে যুক্ত হয়েছে। স্যার সিমিলারলি এটা যখন, বাই হোমটা কেন সামনে বসাবো স্যার? এইটা নিয়েই তো ঝামেলা হয়ে এটা যাচ্ছে কোনো ঝামেলাই না, আপনি হু থাকলে বাই হুম বসাবেন, এটা হচ্ছে মুখস্থ একটা আচ্ছা জিনিস। বুঝতে পারছেন? হু থাকলে বাই হুম লাস্টে বসাবেন। বসাইতাম। হু মানে হচ্ছে কে, হু জি মানে হচ্ছে কে না, বাই হুম কথাটার অর্থ হচ্ছে কার দ্বারা। অ্যাক্টিভ থেকে পেসিভ করছেন, অ্যাক্টিভ হচ্ছে সোজা কথা, পেসিভ হচ্ছে পেঁচানো কথা। হু থাকলে বাই হুম হয়। হু অ্যাক্টিভে আছে, বাই হুম হচ্ছে পেসিভে পেঁচানো কথা হবে। বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, ঠিক আছে? পেঁচানোর জন্য দিয়েছেন, ভয়েসে পেঁচায় না, পেঁচানোর জন্য দিয়েছেন আর কি। তো সেক্ষেত্রে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, এবং যখন বলছেন হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে হুম ডু ইউ ওয়ান্ট, হুম থাকলে হু হয়ে যায়, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে এটা লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। লেখা হলে ডান লিখবেন। ডান। এসা আপনার বাড়ি কোথায়? স্যার আমার বাসা যশোর। যশোর না, আচ্ছা। যশোরে শীত আছে এখনো? স্যার একটু আগে ঝড় হয়ে গেল। বৃষ্টি, ঝড় বৃষ্টি? জি স্যার। বলেন কি! আমাদের এখানে কি ঝড় টর হয়েছে নাকি? আমরা তো অবশ্যই এই দুনিয়াতে আমরা থাকি না, তো সেজন্য খুব একটা বেশি বলা যায় না। আমরা এই ক্লাসরুমের ভেতরে থাকলে, আমি এবং আমার ক্লাসরুমে যিনি অপারেট করেন তারা আসলে দুনিয়াদারি সম্পর্কে খুব কমই আইডিয়া থাকে আমাদের, বাইরে কি হচ্ছে না হচ্ছে। স্যার যশোরে প্রচুর আকারের ঝড়, মানে কি যে 10 মিনিটের ভিতরে সমস্ত, মানে কি বাইরে যা দেখা যাচ্ছে সব অন্ধকার, মনে হচ্ছে কি এখনই মাগরিবের সময় হয়ে গেছে। তার মানে এই হয়তোবা আমাদেরও ঢাকায় আসবে দু একদিনের মাঝে এই জিনিস। কাল বৈশাখী ফেব্রুয়ারি মাসে চলে আসলো, এটা কি লিখেছেন এশা? জি স্যার। স্যার ওকে গুড। স্ক্রিনশট মেরে নিছি। স্ক্রিনশট আছে, পরে লিখে নেবেন, সমস্যা নেই। তাহলে এবার যদি বলি ফিউ ওয়ার্ডস এন্ড देयर ইউজেস ইন ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স দেখছি, একটা সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমি কিভাবে বুঝবো? ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়, এবং যেই সেন্টেন্সটি দ্বারা কোনো একটা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অনুজ্ঞা এই জাতীয় ব্যাপারগুলো যখন বোঝায়। তাহলে যদি আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞা ইত্যাদি
বোঝানো হয়, ইত্যাদি বোঝানো হয়, তাই তো? এবং ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। এবং আরো একটা কথা যদি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। অর্থাৎ যেই সেন্টেন্সটি দেখলে আপনি বুঝবেন কোন একটা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ শুরু হয়েছে, বা এই জাতীয় সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আপনি সবসময় লেট যুক্ত করবেন। অর্থাৎ এই যে লেট যুক্ত করে তারপরে কাজ করতে হয়। যখন আপনি বলছেন ডু দা ওয়ার্ক, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দ্বারা কোন একটা সেন্টেন্স যুক্ত হলে তার আগে লেট বসে যায়, তাহলে লেট বসে যায়। সেক্ষেত্রে যখন আপনি বলছেন ডু দা ওয়ার্ক, একটা কাজ করার অর্ডার দিচ্ছে, তাহলে এরপরে লেট বসে যায়। তাহলে ডু নট যদি আমি বলতাম ডু নট, তাহলে লেট নট বসতো। ডু থাকলে যেমন লেট বসে, বা ভার্ব থাকলে যেমন লেট বসে, সেক্ষেত্রে ডু নট থাকলেও লেট নট কথাটি বসে। ঠিক আছে? তাহলে এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। স্যার, জি স্যার। আমার একটা প্রশ্ন ছিল। শিওর, বলুন। 10 years dash since I last visited the museum. হুম, স্যার, ড্যাশের এখানে কি হবে? হ্যাভ হ্যাভ পাস্ট। পাস্ট, হ্যাভ পাস্ট। স্যার, এখানে হ্যাভ পাস্ট হলো কি জন্য স্যার? এখানে সিন্স তো এবং ফর সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট অথবা স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বুঝতে পেরেছেন? এখানে তো আই লাস্ট ভিজিটেড দ্য মিউজিয়াম, এটা পাস্ট টেন্সে আছে। ভিজিটেড, আই লাস্ট ভিজিটেড, সিন্স কথাটা আছে না, সিন্স, জি স্যার। এই সিন্স এর জন্য এটা হচ্ছে টেন্স মার্কার। ওই যে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব পড়াইনি তো, এই জন্য আপনারা বলতে পারছেন না ব্যাপারটা। রাইট ফর্ম অফ ভার্বে সিন্স এবং ফর এই জায়গাটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝায়, এই সিন্স এবং ফর কোন একটা সেন্টেন্সে থাকলে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে লিখে ফেলেন এটা। এটা লেখা হয়েছে? জি স্যার। ওকে, গুড। এবং তারপরে যদি আমরা একটু কোয়েশ্চেনের মধ্যে চলে যাই, প্রিভিয়াস ইয়ারের, এবার দেখেন শি প্লেড অন দ্য ফ্লুট, কি হবে? প্যাসিভ। বলেন তো কি হবে? শি প্লেড অন দ্য ফ্লুট। দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। প্লেড অন কেন দিলেন? প্লেড বাই হার দিলেন না কেন? স্যার, ওইখানে তো ওয়ান আছে। অন আছে কারণ অনটা গ্রুপ ভার্ব। এই প্লেড অন কথাটা হচ্ছে গ্রুপ ভার্ব, প্লেড এর সাথে একসাথে অন যুক্ত হয়েই বসতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বলেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ বসাতে হবে। বাকিগুলো বাদ দিলাম না কেন, বা বাকিগুলো হলো না কেন? দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু হার, দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু হার যদি আপনার বলা হয়, এই প্লেড এর পরে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু কারেক্ট না, টু হার হবে না। দ্য ফ্লুট ওয়াজ বিং, বিং কি হওয়ার উচিত? কন্টিনিউয়াস টেন্সে তো নাই, হবে না। তাহলে সেক্ষেত্রে দ্য ফ্লুট ওয়াজ প্লেড বাই হার, দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। এই দুটো নিয়ে আপনার কাছে কনফিউশন হতে পারে, এবং সেই কনফিউশনের ইজি সলিউশন হচ্ছে যখন আপনি প্লেড অন কথাটা বলছেন, এটা একটা গ্রুপ ভার্ব, এই দুটো কথা একত্রে মিলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি? বাজানো। প্লেড অন কথাটি দ্বারা বোঝানো হয় বাজানো, তাই তো? তাহলে প্লেড অন বাই হার এই কথাটি হয়ে যাচ্ছে বাজানো বোঝাতে, তাই তো? তাহলে এটা 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 তো বুঝতে পেরেছেন, এটা 45তম বিসিএস প্রিলিমিনারি একটা প্রশ্ন। আই নো হিম কি হবে? এটা আপনারা পারা উচিত। বলেন তো, আই নো হিম। হি ইজ নোন বাই মি। আমরা লিখেছিলাম কিন্তু নোন এর পরে কি বাই হয় নাকি কি হয়? টু হয় না? লিখেছিলাম না টু। আজকে প্রিপোজিশন? স্যার, স্যার। প্রিপোজিশন নোন এর পরে টু হয়, এটা লিখেছিলাম। টু, টু। ইজটা তো ঠিক আছে, বাকিগুলো বাদ দিলেন কেন? বাকিগুলো বাদ দিলেন কারণ এখানে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স কে বোঝানোর ক্ষেত্রে অ্যামিজার, ওয়াজ ওয়্যার এগুলো বসতে হবে, তাই তো? তাহলে যখন আপনি বলছেন হি ইজ অথবা হি ইজ, এই দুটোর একটা, এটা হবে না কারণ নোনের পরে বাই হয় না, নোনের পরে টু হয়, সেজন্য অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। এটা বলেন তো কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্যার, এখানে তো বাই হোম একটাই আছে।
বাই হুম Did একটাই you? আছে, আর কোনো ঝামেলাই নাই, দেখেছেন কত সহজ এমসিকিউ তে পারা। এবং এবার ট্রিকটা বলেন তো, এখানে অতিরিক্ত কথা কোনটা হয়েছে? এখানে অতিরিক্ত কথা স্যার হলো বি। বি, এক্স্যাক্টলি। যখন অতিরিক্ত কথা বলছেন সেই অতিরিক্ত কথাটা ছিল বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, এটা এখানে বি আর অতিরিক্ত কথা। এরপরেরটা যদি আমরা বলি, হোয়াট ইজ দ্য পেসিভ ভয়েস অফ দ্য ওয়ার্ড ফরচুন ফেভার্স দ্য ব্রেভ? Fortune favors the brave. করা উচিত। The brave is favored by fortune. হ্যাঁ, দ্য ব্রেভ কি সিঙ্গুলার না প্লুরাল? The brave. দ্য ব্রেভ, যখন কিছু অ্যাডজেক্টিভ আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়িয়েছিলাম, কিছু অ্যাডজেক্টিভ আছে যার পূর্বে দা বসলে সেটা প্লুরাল দা কমন বসলে নাউন হয়ে যায়। plural common noun হয়ে সেক্ষেত্রে যায়। এই যে দ্য ব্রেভ কি আর হবে না, দ্য ব্রেভ আর হবে। জি স্যার, জি এই স্যার, আর শব্দগুলো হবে। কি কি আমরা যদি বলি, কোন শব্দগুলো? The brave, দ্য ব্রেভ, দ্য রিচ, দ্য পুর, দ্য ব্রেভ, দ্য পায়াস, দ্য ভার্চুয়াস, দ্য অনেস্ট। এই শব্দগুলোর পূর্বে দা থাকে, এরা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এই অ্যাডজেক্টিভ গুলোর পূর্বে দা থাকার কারণে এরা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এরা প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে, এবং এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে, এবং এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে, তাই তো? তাহলে দ্য Yes, sir. পুর, দ্য রিচ, দ্য পায়াস, এরপরে আর অথবা ওয়্যার, প্লুরাল ভার্ব, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি আমি বলি, দ্য ব্রেভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন, উই ডু নট লাইক আইডল পিপল, বলেন কি হবে এটা? উই ডু নট লাইক আইডল পিপল, কি হবে? বাদ দেন একটা একটা করে। আচ্ছা সজীব, কমেন্ট পড়ছি তো, এই যে কমেন্ট পড়ছি সজীবের উত্তর, ঠিক আছে বলেন। আর আপনি আনমিউট করা আছে তো সবাইকে, আপনারা চাইলেই তো কথা বলতে পারেন। মনির বলছে নে, আইডিয়াল পিপল আর নট লাইকড বাই আস। হ্যাঁ এটাই তো, কারণ এই লাইকিং তো হবে না। লাইকিং কি হবে? পারবে না। পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। নট লাইক আস, লাইক আস হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম নাই তো। I আচ্ছা like দাঁড়ান, us. সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ আপনাদের সবাইকে অ্যালাউ করা হচ্ছে, যাতে আপনারা জাস্ট আনমিউটার একসেপ্ট করে তারপর কথা বলবেন। উই আর নট লাইকড বাই আইডল পিপল হবে। সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয় নাই তো, কিভাবে হবে? সাবজেক্ট অবজেক্টের Sir, পরিবর্তন হয় নাই, হবে idle না এটা। people are not liked by us. নট লাইকড বাই আস, আইডল পিপল আর নট লাইকড বাই আস, গুড। হি টুক মি দেয়ার, কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। I was taken there by him. I was taken there by him, আমি সেই জায়গার মধ্যে তার দ্বারা নিয়ে গিয়েছিলাম। বাকিগুলো শুড হবে না, ট্রাইং হবে না, ওয়াজ টু বি হবে না। এই মিউট করুন তো আমাকে, রুমে গন্ধ কিসের এত? এবং তারপরে যদি বলি সাম চিলড্রেন ওয়্যার হেল্পিং দ্য wounded man, পেসিভ, কি হবে? কন্টিনিউয়াস টেন্সে আছে, The wounded man was being helped by was some being children. helped by some children, good. I had written the letter, এটা আপনারা করেছেন, পারবেন না, খুবই সহজ। The letter had been written by Had me. been written by me, good.
I shall do the work. The work will be done by Will me. be done by me. তাই তো? Good. এরপরে I shall be teaching him. He will be being taught by me. He will be being taught by me. Good. He will be being taught by me. এরপরে choose the correct passive form. It must be done by me. It must be done by me. Yes, sir. কারণ must modal auxiliary পরে be বসে। The cow gives us milk. Passive form. স্যার উইল আর শ্যাল মানে এই দুইটা কোন ক্ষেত্রে মনে করেন যে ব্যবহৃত হয়, মানে কোন পার্সনের সাথে উইলটা ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় মানে মডার্ন ইংলিশ গ্রামারে উইলটা সব জায়গায় ব্যবহৃত হয়। আর যদি প্রাচীন ইংলিশ গ্রামারের কথা বলি সেক্ষেত্রে ফার্স্ট পারসনের সাথে শ্যাল এবং সেকেন্ড পারসন অথবা থার্ড পারসনের সাথে উইল বসে। এটা হচ্ছে প্রাচীন ইংলিশ গ্রামার, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে সকল ক্ষেত্রেই উইল বসে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। তাহলে এটা যখন বলছেন যে the cow gives us milk, milk is given to us by the cow. দেখেন তো ইন্টারোগেটিভ সেন্টেন্স who By whom can it be done? can আগে চলে আসবে, can it be done, by whom can it be done, who will do the work একটাই তো আছে by whom, By whom will the work be by done? whom the work be done. The passive voice, Let not the poor be hated. let not the poor be hated. দেখেছেন ভয়েস কত মজা করে আমরা পড়লাম, মানে কত মজা করে আসলে পারা যায় ভয়েসটা যদি এমসিকিউ পরীক্ষার মধ্যে, এবং ভয়েসটা সবার আগে অ্যান্সার করা যায় যদি আপনার একটু বুদ্ধি খাটিয়ে যে টেকনিকের কথা বললাম সেই টেকনিকটা, এবং 100% ক্ষেত্রে সেটা মিলে যাবে, 100% ক্ষেত্রে মিলে যাবে। তো সেজন্য যেহেতু ভয়েসের যে ব্যাপারটা আছে এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এবং বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আপনার এখন চর্চা, কত ভালো করে চর্চা করতে পারেন তত ভালো করে আপনি এখান থেকে হয়তো বা মার্কস এনশিওর করতে পারবেন। ঠিক আছে, তো শেষ করছি যেহেতু পরবর্তী ক্লাসটা 6টায়। স্যার আমার একটা শিওর বলুন। কথা ছিল স্যার। জি জি স্যার আমার হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিম স্যার, এই যে ইডিয়াম ফ্রেজ এগুলো তো এনটিআরসি এর জন্য আছে, এই জন্য মানে এগুলো কি আমি স্কিপ করব দুই একটা নাকি মানে স্কিপ করবেন কেন? কিছুই বুঝি না, এটা ক্লাসের মধ্যে কিছুই পড়া আমাদের হয় না। সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস হলে আপনার কাছে দেখবেন ব্যাপারটা কত সহজ হয়ে যায়। সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়ামস এগুলো ক্লাস হলে দেখবেন কত স্যার, কিন্তু এনটিআরসি এর জন্য তো আর 1 মাস সময় আছে, এর ভিতরে কি হবে? আমার একটা ক্লাসের মধ্যে আমি যে কয়টা পড়াবো সেই কয়টা পড়ে যাবেন তাহলেই হবে। আমি ক্লাসের মধ্যে যেগুলো পড়াবো এটা স্যার ক্লাসে আপনি কি, মুখস্থ হয়ে যাবে। আমি মানে এই ইংরেজির অনেকটা ভয়, আবার সাধারণ জ্ঞান মানে এই যেগুলো মুখস্থ যেগুলো এইগুলোর জন্য হলো সিনোনিম অ্যান্টোনিমস এই দুইটা হলো বেশি সমস্যা আমার। সমস্যা নাই, আমি তারপরে ক্লাসের ওয়ান ওয়ার্ড মধ্যে আছে হ্যাঁ আমি একটা। বুঝতে পেরেছি, আমি ক্লাসের মধ্যে যেগুলো স্যার দিব আপনি সেগুলো কি হচ্ছে এনটিআরসি, আমি মানে আরেকটাই ভর্তি হয়ে যাচ্ছি এনটিআরসি এর জন্য, মানে এই ভয়ের দূর করার জন্য আর কি। আপনি সমস্যা কি নেই, আপনি স্যার? একটু জেনে নিয়েন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনি হয়তোবা জিজ্ঞাসা করছেন আমি নেই কিনা ক্লাস, জি স্যার। আপনি একটু জেনে নিয়েন কোন ব্যাচে আমি নেই তাহলেই হবে। ঠিক আছে, জি আপনি স্যার। একটু জেনে নিবেন। জি স্যার বলুন। স্যার বলছি কি স্যার, যে নিবন্ধনে মনে করেন পাশ করার জন্য বিসিএস এর কোর্সটা কি করাটা ভালো হবে? বিসিএস এর কোর্সটা যে কোনো চাকরি পরীক্ষায় পাশ করার জন্য ভালো হবে। বিসিএস হচ্ছে মাদার অফ অল প্রিপারেশন। বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন মানে আপনি সবকিছুর দিক দিয়ে পারবেন। বুঝতে পেরেছেন? স্যার ওই যে 10 থেকে 45তম পর্যন্ত যে মানে যত প্রশ্ন সলভ একটা কোর্স হচ্ছে গিয়ে শুরু হয়েছে, এটাই ভর্তি হইলে আমি কি হচ্ছে গিয়ে পাবো, কমন পাবো স্যার? হ্যাঁ কিছু পেতে পারেন, কিন্তু বেসিক থেকে তো আসলে মানে কোয়েশ্চেন তো আর বেসিকটাকে এনশিওর করে না, তাই না? তো কোয়েশ্চেন পড়ে তো অবশ্যই আপনি ভালো মানে কয়েকটা কোয়েশ্চেন কমন পাবেন, কিন্তু বেসিকটা বোঝার ক্ষেত্রে বিসিএস এর যে টপিক ওয়াইজ প্রিপারেশন আছে সেই জায়গায় যদি টপিক ওয়াইজ একটু প্রিপারেশন নিয়ে নেন, আমি বিশ্বাস করি যে বিসিএস এর প্রিপারেশন নিলে আর কোনো জায়গায় আটকানো যায় না একটা স্টুডেন্টকে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ঠিক আছে। স্যার ওই সিনোনিম অ্যান্টোনিম কি শুধু মানে আমার মুখস্থই করবো ক্লাস নাকি? 6টায় আমার যেতে হবে, সিনোনিম অ্যান্টোনিম জি মুখস্থ স্যার। করতে হবে স্যার। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে, জি স্যার। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।